2021 সালে পালিত পরিবেশ দিবসে যে মূল থিমটি ছিল সেটি ছিল ইকোসিস্টেম রেস্টোরেশন, অর্থাৎ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। এই থিমটি নিয়ে জাতিসংঘ কাজ করছে এবং এই যে দশকটি আমরা দেখতে পাচ্ছি সেটি 2030 সাল পর্যন্ত এই দশককে ইকোসিস্টেম রেস্টোরেশন ডিকেড হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে। কেনই বা এই রেস্টোরেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে? ইকোসিস্টেম জিনিসটি বা কি, এটি তো আমাদের নিশ্চয়ই জানা প্রয়োজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আল রাব্বি সিমেন্স তোমাদের সামনে হাজির হয়েছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এইচএসসি জিওগ্রাফি নিয়ে। তো আমরা এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমাদের যে আলোচনাটি ছিল সেটি হচ্ছে জীবমণ্ডল কিংবা বায়োস্ফিয়ার। তো আমরা ইতোমধ্যে বায়োডাইভার্সিটি নিয়ে জেনেছি, জীবমণ্ডলের যে বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল এটি নিয়ে জেনেছি। তো ইতোমধ্যে আশা করছি তোমরা এখানে কোনো না কোনো ভাবে জীবমণ্ডলের যে ধারণা সেটি অন্তত ক্লিয়ার হয়ে গিয়েছো, যে অশ্বমণ্ডল, তারপরে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এটির সমন্বয়ে কিভাবে জীবমণ্ডল পরিবেশে গড়ে ওঠে এবং সেটি বসবাসের উপযোগী হয়ে ওঠে সেটি সম্পর্কে তোমরা একটি ক্লিয়ার ধারণা পেয়েছো। তো সেই ধারণার ধারাবাহিকতায় আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব ইকোসিস্টেম নিয়ে। ইকোসিস্টেম জিনিসটা কি, এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রক্রিয়া, কাজ ও আকৃতি নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো এটি আসলে কিভাবে কাজ করে, পরিবেশের ধারণাটি আসলে কি, রেস্টোরেশনের ধারণা কেন আসছে সেই সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের পড়া শুরু করা যাক। প্রথমত আমরা যে বিষয়টি দেখব ইকোসিস্টেম, যেটিকে ইংরেজিতে ইকোসিস্টেম, বাংলা যেটির নাম আমি বললাম বাস্তুতন্ত্র। তো আমরা তো জানি পৃথিবীতে যে উদ্ভিদ বা প্রাণী, যেটিকে মানে আমাদের যে জীবকুল, এটি নির্দিষ্ট পরিবেশে বাস করে। তো এই পরিবেশে কিন্তু আমরা ঠিক প্রথম অধ্যায়ের কথা মনে করো, সেখানে কিন্তু দুটি উপাদান দেখেছিলাম। তোমাদের কি মনে আছে? সেই দুটি উপাদান না থাকলে একদম খাতার প্রথম পৃষ্ঠায় চলে যাও, তাহলে একটু রিকল করো। যেমন আমি যদি বলি, এখানে কি দেখছি? প্রাণী দেখছি, পানি দেখছি, বায়ু দেখছি না তো বুঝতে পারছি বায়ু আছে যেহেতু মেঘ আছে। এই যে প্রাণী বা বিভিন্ন মাছ, মানুষ, এগুলোকে মূলত আমরা জৈব উপাদান বা জীব উপাদান বলছি, লিভিং কম্পোনেন্টস। আর এই যে বায়ুর কথা বললাম, পানির কথা বললাম, সেগুলো হচ্ছে নন লিভিং কম্পোনেন্টস, অর্থাৎ অজৈব উপাদান। তো এই উপাদান দুটি পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে জীবের আবাসস্থল হিসেবে গঠিত হয়। অর্থাৎ এই দুটি উপাদানের মধ্যে মূলত আমরা ইন্টারেকশনটি দেখতে পারবো, যার ফলে কিনা জীবের আবাসস্থলটি গড়ে উঠবে। অর্থাৎ জীব বেঁচে থাকার ক্ষেত্রে কখনো কখনো পরিবেশের অজৈব উপাদানের সাথেও ক্রিয়াশীল হয়ে ওঠে। তো সেটি কিভাবে, সেটি আমরা ইকোসিস্টেমের ধারণাতে দেখতে পারবো। তো ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছেন এইজি টানসলি 1935 সালে। সর্বপ্রথম তিনি এই টার্মটিকে কয়েন আপ করেন 1935 সালে। এইজি টানসলি ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করে থাকে। তো পরবর্তীতে আমরা ফসবেরি, লিন্ডেম্যান কিংবা অডাম এই ধারণাকে আরো সমৃদ্ধ করে তুলতে তাদের আমরা দেখি। এবং এরপর ইকোসিস্টেমের যে শব্দটি থেকে আসলে ইকোসিস্টেম ধারণাটি নেওয়া হয় সেটা হচ্ছে ইকোলজিক্যাল সিস্টেম। তো ইকোলজিক্যাল সিস্টেমের বাংলা যদি আমরা করি, সেই অর্থে এটা দাঁড়াবে বাস্তু সংস্থানগত তন্ত্রের সংক্ষিপ্ত রূপ। ইকোলজিক্যাল বাস্তু সংস্থানগত তন্ত্রের সংক্ষিপ্ত রূপটিকে আমরা বাস্তুতন্ত্র। ইকোলজিক্যাল সিস্টেম থেকে যেমন ইকোসিস্টেম, তেমনি বাস্তু সংস্থানগত তন্ত্রের থেকে সংক্ষিপ্তভাবে বাস্তুতন্ত্র কিংবা ইংরেজিতে যে ইকোসিস্টেম সেটি আসলে ধারণাটি গড়ে ওঠে। তো একটি নির্দিষ্ট স্থানে আমরা যখন দেখি বসবাসকারী জীব গোষ্ঠী, অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ, তাদের পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে উৎপন্ন যে জালিকা, এই জালিকার গঠনটিকে মূলত আমরা ইকোসিস্টেম হিসেবে জেনে থাকি। অর্থাৎ তাদের মধ্যে যে ইন্টারেকশনটি ঘটে থাকে। যেমন দেখো, এখানে যদি আমরা এই যে সানলাইট দেখছি, উইন্ড দেখছি, রেইন দেখছি, ওয়াটার দেখছি, সয়েল দেখছি, এগুলো কিন্তু বায়ুর অজৈব উপাদান। আর এখানে আমরা পাখি দেখছি, র্যাবিট, স্নেক, গ্রাসহপার, এটাও কি গ্রাসহপার কিনা আল্লাহ জানে, মাউস দেখছি।
ঈগল দেখছি অর্থাৎ পাখি, মানুষ থাকতে পারে, এগুলো হচ্ছে বায়ুর বা পৃথিবীর জৈবিক উপাদান। এগুলো হচ্ছে অজৈব উপাদান, এগুলো হচ্ছে জৈবিক উপাদান, লিভিং কম্পোনেন্টস, নন লিভিং কম্পোনেন্টস। তো এই যে যখন জীব বসবাস করতে নেয়, এই দুটির মধ্যে কিন্তু এক ধরনের ইন্টারেকশন কিংবা মিথস্ক্রিয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা এখানে যদি দেখতে পারি যে ইকোসিস্টেম নিয়ে আরেকটু যদি কথা বলি, যে টার্নসলি যিনি কিনা আসলে সর্বপ্রথম এই শব্দটি কয়েন আপ করেন 1935 সালে, টার্নসলি বলার চেষ্টা করেন যে একটি জীবগোষ্ঠী এবং তাদের ভৌত পরিবেশ যখন আন্তঃক্রিয়ার মাধ্যমে একটি বাস্তু সংস্থানগত একক হিসেবে কাজ করে, তখন তাকে আমরা ইকোসিস্টেম বলি। অর্থাৎ জীবগোষ্ঠী এবং তাদের ভৌত যে পরিবেশ, দেখো ইন্টারেকশনের ব্যাপারটি সবসময় এসেছে, অর্থাৎ এটি একটির সাথে ক্রিয়াশীল অবস্থায় থাকবে, আন্তঃক্রিয়াশীল অবস্থায় সেটিকে আমরা থাকতে দেখব। তো এই আন্তঃক্রিয়াশীল অবস্থায় থাকার ফলে পুরো যে মাধ্যমটি রয়েছে এটিকে এই বাস্তু সংস্থানগত একক হিসেবে এটিকে আমাদের কল্পনা করতে হবে। অর্থাৎ পুরো যে বৈশিষ্ট্য বা সিস্টেমটি গড়ে উঠেছে এটিকে একটি একক বা স্বতন্ত্র কিংবা মৌলিক জায়গা হিসেবে আমাদের কল্পনা করতে হবে, এবং এটিকেই মূলত আমরা ইকোসিস্টেম বলে থাকছি। তো টার্নসলির ধারণার সাথে আমরা পরিচিত হলাম, এবং তার ধারণাটা এই জন্য ইম্পর্টেন্ট, তিনি সর্বপ্রথম ইকোলজিক্যাল সিস্টেম থেকে ইকোসিস্টেম এই ধারণাটি কয়েন আপ করেন। তো ইকোসিস্টেম শব্দটির যে ইংরেজি, এটি আমরা দেখব। তার আগে আরেকটি কথা বলে রাখি যে জীবজগৎ, আমরা যদি সহজভাবে বলি যে জীবজগৎ এবং তাদের স্বাভাবিক আবাসই হচ্ছে ইকোসিস্টেম, কেননা জীবজগৎ আর তাদের আশেপাশের যে সারাউন্ডিংস তাদের আবাস হিসেবে কাজ করে। নিশ্চয়ই সেখানে ধরো মিথস্ক্রিয়া কাজ করে, জৈবিক উপাদান অজৈব উপাদানের মধ্যে আমরা দেখতে পারি খাদ্য কিংবা খাদ্য যে শৃঙ্খল গড়ে ওঠে, এই সবের মধ্যেই কিন্তু এই ইন্টারেকশনটি চলে আসে। তাই স্বাভাবিকভাবে এই আবাসই হচ্ছে ইকোসিস্টেম। তো যেটি বলতে গিয়েছিলাম যে ইকোসিস্টেম, এটি তো একটি ইংরেজি শব্দ আমরা জানলাম, যেটির বাংলা হচ্ছে বাস্তুতন্ত্র। তো এটি দেখছি এটি ইংরেজি ইকো, যার অর্থ গ্রিক শব্দ ঐকস থেকে নেওয়া হয়েছে। তো ঐকস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান এবং সিস্টেম শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা। তার মানে ইকোসিস্টেমের যদি একদম আমরা মানে উৎপত্তিগত শব্দের ব্যুৎপত্তিগত, এটা শব্দের ব্যুৎপত্তিগত ধারণা দেখি, তাহলে বাসস্থানের যে ব্যবস্থা একটি জীবের হয়ে থাকে সেটিকে মূলত ইকোসিস্টেম হিসেবে আমরা কয়েন আপ করতে পারি কিংবা দাঁড় করাতে পারি। তো আশা করছি ইকোসিস্টেম জিনিসটা কি এটি নিয়ে তোমরা মূলত ক্লিয়ার হয়েছো। এরপর আমরা যেটি নিয়ে কথা বলবো, তো এখানে আমরা দেখতে পারি যে ইকোসিস্টেমের উপাদান হিসেবে দুটো প্রধান উপাদান যেটির কথা আমরা বললাম, অর্থাৎ বায়োটিক এবং লিভিং থিংস, বায়োটিক অথবা লিভিং থিংস, এবং এবায়োটিক অর্থাৎ নন লিভিং থিংস। এখানে এই অর্থ, এ হচ্ছে না অর্থে। তো ইকোসিস্টেমের আমরা দুটো প্রধান উপাদান নিয়ে এতক্ষণ কিন্তু বেশ আলোচনা করেছি। তো সেটি সম্পর্কে যদি একটু ডিটেলস জানা যায়, তো একটি হচ্ছে অজৈব উপাদান যেটিকে অ্যাবায়োটিক উপাদান বলা হচ্ছে, আর একটি হচ্ছে জৈব উপাদান যেটিকে বায়োটিক উপাদান হিসেবে বলা হচ্ছে। তো তোমরা এখানে নিশ্চয়ই প্যাটার্নটি দেখে বুঝতে পারছো বায়োটিক উপাদান কোনটি হবে অর্থাৎ লিভিং থিংস কোনটি হবে, এবং অ্যাবায়োটিক উপাদান কোনটি হবে অর্থাৎ নন লিভিং থিংস কোনটি হবে। তো বন্ধুরা, এখানে বায়োটিক এবং অ্যাবায়োটিক এই দুটি উপাদানকে আমরা দেখতে পারি ইকোসিস্টেম গঠনে এই দুটি উপাদান কিন্তু সাহায্য করে থাকে। তো এখন যদি আমরা এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি, প্রথমে অজৈব উপাদান সম্পর্কে যদি একটু বলি, তাহলে ইকোসিস্টেমের যে অজৈব উপাদানগুলো রয়েছে এর মধ্যে শক্তি, তাপমাত্রা, জলবায়ু, মৃত্তিকা কিংবা পুষ্টি সরবরাহ ইত্যাদি হচ্ছে প্রধান। অর্থাৎ অ্যাবায়োটিক উপাদান তুমি দেখো ওয়াটার, সয়েল, লাইট, মিনারেলস কিংবা এয়ার, এগুলো হচ্ছে অ্যাবায়োটিক উপাদান। তো ইকোসিস্টেমের শক্তির যে প্রধান উৎস, এটি কিন্তু প্রধান উৎসটি হচ্ছে সূর্য, এটি হচ্ছে ইকোসিস্টেমের শক্তির প্রধান উৎস। তো সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদে শক্তির সূচনা ঘটে, যেটি আমরা পরবর্তীতে কার্বন চক্রে আরো ভালো মতো দেখব। তো কোনো প্রাণী যখন উদ্ভিদ ভক্ষণ করে তখন কিন্তু ওই প্রাণীতেও এই শক্তিটি সঞ্চারিত হয় গ্লুকোজ আকারে।
তো পরবর্তীতে আমরা দেখতে পারি যখন ওই প্রাণীকে যখন বড় কোনো প্রাণী, ধরো ছোট একটি প্রাণী থেকে যখন বড় কোনো প্রাণী সেটিকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন ওই প্রাণীর দেহ কিন্তু এই তাপ শক্তিটি সঞ্চারিত হয়। এভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে পর্যায়ক্রমে আরেকটি প্রাণীতে, এভাবে কিন্তু আমরা শক্তির একটি সঞ্চারণ দেখতে পারি। এছাড়া তাপমাত্রা, বৃষ্টিপাত কোনো স্থানের ইকোসিস্টেম তৈরিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তার মানে আমরা যেটি বুঝতে পারছি যে শক্তি, তাপমাত্রা, জলবায়ু, মৃত্তিকা, পুষ্টি সরবরাহ, এই যে অ্যাবায়োটিক অর্থাৎ নন লিভিং থিংস গুলো আমরা দেখছি, এগুলোর মধ্যে শক্তির যে প্রধান উৎস সেটি কিন্তু সূর্য। তো সূর্য কিন্তু এখানে সালোক সংশ্লেষণের মাধ্যমে, সূর্য রশ্মির উপস্থিতিতে সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা দেখি উদ্ভিদ তার খাদ্য গ্রহণটি করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করে, পরবর্তীতে এই শক্তিটি উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে প্রাণীতে সঞ্চারিত হয়। এরপর আমরা যদি এখানে তো অজৈব উপাদানের একটি ইন্টারঅ্যাকশন আমরা দেখতে পেলাম, তো জৈব উপাদান সম্পর্কে যদি একটু জানতে চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পারবো ইকোসিস্টেমের জৈব উপাদান বলতে কোনো ইকোসিস্টেমে বসবাসকারী যে জীবসমূহ রয়েছে সেগুলোকে মূলত বোঝায়। তো এসব জীবগুলো হলো ছত্রাক, উদ্ভিদ, প্রাণী কিংবা ক্ষুদ্র অণুজীব। ধরো এই যে অ্যানিমেলস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটিস্টস কিংবা প্লান্টস আমরা দেখছি, এগুলোই মূলত বায়োটিক কিংবা লিভিং থিংস অর্থাৎ জৈব উপাদানের অন্তর্গত। তো উদ্ভিদ আমরা কি দেখি, যে সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ একটি অজৈব উপাদানের উপস্থিতিতে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড আবারও দেখো অজৈব উপাদানের সাহায্যে গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করলো। তার মানে এখানে কিন্তু আমরা উদ্ভিদ এবং অর্থাৎ জৈব উপাদান এবং অজৈব উপাদানের একটি মিথস্ক্রিয়া কিংবা ইন্টারঅ্যাকশন দেখতে পেলাম। তো প্রাণী বায়ু থেকে আবার অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এভাবে কিন্তু কোনো একটি পরিবেশে আমরা উদ্ভিদ ও প্রাণীকে একে অপরের উপর নির্ভরশীল হতে দেখি। তার মানে বন্ধুরা, আমরা যদি বায়োটিক এবং এবায়োটিক উপাদানের গুলোর একটু সাম আপ করার চেষ্টা করি বা একবারে যদি আলোচনা করি, তাহলে বুঝতে পারছি ইকোসিস্টেমের যে অজৈব উপাদান সেগুলো মূলত শক্তি, তাপমাত্রা, জলবায়ু, এগুলোর সাথে আসলে জৈব উপাদানের একটি ইন্টারঅ্যাকশন হয়। এবং জৈব উপাদান বলতে কোনো সিস্টেমে যে বসবাসকারী, ইকোসিস্টেমে বসবাসকারী যে সকল জীবসমূহ রয়েছে, যেটি আমরা এখানে দেখিয়েছিলাম, সেগুলোকে বোঝায়। এসব যে ছত্রাক, উদ্ভিদ, প্রাণী, ক্ষুদ্রজীব হতে পারে। মূলত এই দুটির ইন্টারঅ্যাকশনেই মূলত আমরা কিন্তু এই ইকোসিস্টেমটিকে ডেভেলপ হতে দেখি। তার মানে বুঝতে পারছো যে আমরা যে ইকোসিস্টেমটি হতে দেখছি সেটি কিন্তু অ্যাবায়োটিক এবং বায়োটিক যে উপাদান রয়েছে দুটির সমন্বয় করা। তোমরা কি বলতে পারবে এখানে মানুষ আসলে কোন উপাদানের মধ্যে পড়ে, বায়োটিক নাকি অ্যাবায়োটিক? তো আশা করছি সবাই পেরেছো। তো মানুষ হচ্ছে অবশ্যই বায়োটিক উপাদানের মধ্যে পড়বে। বায়োটিক উপাদান বলতে লিভিং থিংস, অর্থাৎ এই ক্ষেত্রে মানুষ পড়বে, এবং মানুষকেও আমরা দেখবো এই ধরনের এবায়োটিক থিংস এর সাথে ইন্টারঅ্যাক্টিভ করতে। তো এরপর আমরা যেটি নিয়ে জানার চেষ্টা করব সেটি হচ্ছে ইকোসিস্টেমের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, অ্যাট্রিবিউটস গুলো কি কি। প্রথমত আসে স্থান, সময় এবং একক। তো স্থান, সময়, এককের কথা বিবেচনা করলে কোনো একটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ একটি বিশেষ স্থানে আমরা একটি ইকোসিস্টেমকে ডেভেলপ হতে দেখি। সেটি পুকুর হতে পারে, সেটি একটি অরণ্য হতে পারে, সেটি মরুভূমি হতে পারে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি সাস্টেইন করে। তো এরপর এই এককটি, পুরো জায়গাটিকে যখন আমরা একটি আবাসস্থল হিসেবে বিবেচনা করব, এই আবাসস্থলটিকে একটি একক হিসেবে, মৌলিক স্বতন্ত্র একটি একক হিসেবে বিবেচনা করতে হবে। এভাবে নির্দিষ্ট স্থানে, সময় এবং একক, এগুলোর জৈবিক উপাদান সমূহ এবং ভৌত পরিবেশের সার্বিক অবস্থা নিয়ে ইকোসিস্টেম গড়ে ওঠে। দ্বিতীয় যেটি আমরা দেখব সেটা হচ্ছে মূল উপাদান, অর্থাৎ বাস্তুতন্ত্রে আমরা কয়টি উপাদান দেখি এটা নিয়ে আমি আর বলবো না, আমি জানি তোমরা এতক্ষণে ত্যক্ত বিরক্ত হয়ে গিয়েছো। দুটি উপাদান থাকে, লিভিং কম্পোনেন্টস, নন লিভিং কম্পোনেন্টস, যেটিকে বায়োটিক, এবায়োটিক, জৈব, অজৈব নামে আমরা চিনে থাকি। তো বাস্তুতন্ত্র দুটি মূল উপাদান দ্বারা গঠিত, একটি হচ্ছে জৈব উপাদান বায়োটিক এবং আরেকটি হচ্ছে অজৈব উপাদান অ্যাবায়োটিক, যেটি নিয়ে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। এছাড়া তৃতীয় যে বৈশিষ্ট্যটি দেখব সেটি হচ্ছে সুনির্দিষ্ট অবস্থান, অর্থাৎ বাস্তুতন্ত্রের একটি সুনির্দিষ্ট অবস্থান থাকতে হবে। এটি পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে, যেমন মরুভূমির বাস্তুতন্ত্রকে আমরা ওই স্থানটিতে অবস্থান করতে দেখি। মূলত ওই স্থানের যে
জৈব উপাদান অজৈব উপাদানের যে ইন্টারেকশন, তার ফলে তো এই স্থানে আমরা এই বাস্তু সংস্থানটি তৈরি হতে দেখেছি। তেমনি মেরিন ইকোসিস্টেম, পন্ডের ইকোসিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করি। চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। অর্থাৎ বাস্তুতন্ত্রে একদিকে যেমন শক্তি, জৈব উপাদান ও অজৈব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীলতা বর্তমান থাকে, অপরদিকে জৈব উপাদানের এককগুলো আমরা দেখি পরস্পরের উপর নির্ভরশীল। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি জৈব উপাদান অজৈব উপাদান একে অপরের উপর নির্ভরশীল হচ্ছে, তাদের মধ্যে এক ধরনের ইন্টারেকশন কাজ করছে। আবার আরেক দিকে দেখতে পাচ্ছি তারা নিজেরা অর্থাৎ জৈব উপাদান নিজেদের মধ্যেও ইন্টারেক্ট করছে। তো এইভাবেই কিন্তু আমরা মূলত দেখতে পারি যে ইকোসিস্টেমটি আসলে গড়ে ওঠে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জৈব অজৈব উপাদান তারা তো পরস্পরের উপর নির্ভরশীল রয়েছে, আবার নিজেরাও পারস্পরিক একটি আন্তঃপারস্পরিক নির্ভরশীলতা এখানে কাজ করে। এর পরের আরেকটি ব্যাপার আমরা দেখতে পারি, সেটা হচ্ছে উন্মুক্ত ব্যবস্থা। অর্থাৎ বাস্তুতন্ত্র একটি উন্মুক্ত ব্যবস্থা, সেখানে যে কোনো উপাদান বা শক্তি প্রবেশ করতে পারে, আবার সেখান থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে, নতুন একটি উপাদান সেখানে প্রবেশ করতে পারে, সেখান থেকে বাইরে চলে যেতে পারে। এটি একটি ওপেন সিস্টেম। এবং ক্লোজ সিস্টেমের ধারণাটি কি, যেটি প্রবেশ করবে এনার্জি এবং মানে ম্যাটার প্রবেশ করবে কিন্তু সেটি বেরোতে পারবে না, কিন্তু উন্মুক্ত ব্যবস্থা কিন্তু এটি প্রবেশ করতে পারে এবং বেরো হয়ে যেতে পারে। ধরো এটি যদি শুধু ক্লোজ সিস্টেম হতো, তখন আমরা দেখতাম ক্লোজ সিস্টেমে শুধুমাত্র ম্যাটার ইন করতে পারতো কিন্তু ম্যাটার বেরোতে পারতো না, এনার্জি ইনও করতে পারতো আবার বেরোতেও পারতো। কিন্তু ওপেন সিস্টেমে এনার্জি ম্যাটার দুটি ইন করতে পারে আবার দুটি বের হতে পারে। আবার আরেকটি সিস্টেম আছে আইসোলেটেড সিস্টেম, এখানে এনার্জি এবং ম্যাটার কিছুই আসলে প্রবেশ করতে পারে না। সে যাই হোক, ভিন্ন কথা। এখানে আমরা উন্মুক্ত ব্যবস্থা নিয়ে কথা বলছি। তো বাস্তুতন্ত্র কিন্তু একটি উন্মুক্ত ব্যবস্থা, সেখানে একটি উপাদান কিংবা শক্তি যোগ হতে পারে, আবার সেখান থেকে বেরিয়েও যেতে পারে, বিলুপ্ত হয়ে পড়তে পারে। তো যেমন পৃথিবীকে যদি একটি বিগার ইকোসিস্টেম হিসেবে আমরা কল্পনা করি, তো এখানে বিভিন্ন মানে পশু পাখিকে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম, পরবর্তীতে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে, নতুন কিছু যোগ হয়েছে। এটি কিন্তু ওপেন সিস্টেম হওয়ার ফলেই সম্ভব হয়েছে। তো এরপর যেটি কাজ করে সেটি হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া কি? ধরো প্রতিটি বাস্তুতন্ত্রে একটি উপাদান বিতরণ এবং ভোগ প্রক্রিয়া, অর্থাৎ এখানে একটি উপাদান থাকবে, পরবর্তীতে সেগুলোকে আমরা ডিস্ট্রিবিউটেড হতে দেখব, এবং ডিস্ট্রিবিউটেড হওয়ার পর সেটি কারো না কারো ভক্ষণ রূপে অর্থাৎ ভোগ্য পণ্য হিসেবে এখানে আসলে বিরাজমান থাকবে, অর্থাৎ এক্ষেত্রে একটি ভোগ প্রক্রিয়া কাজ করবে। এবং সর্বশেষ যেটি আমরা দেখব সেটি হচ্ছে ভারসাম্যের অবস্থান। অর্থাৎ বাস্তুতন্ত্র সব ধরনের প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন যেতে চায়, একটি কিন্তু ভারসাম্য তৈরি করে। অর্থাৎ উদ্ভিদ হোক, প্রাণী হোক, অজৈব উপাদান হোক, এই সব কিছুর মধ্যে আন্তঃসম্পর্ক হোক, পারস্পরিক সম্পর্ক হোক, সবসময় একটি ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করে। সেটি একটি উপাদান আরেকটি উপাদানকে ধরো জৈব উপাদান খেয়ে ফেলার মাধ্যমে হোক, কিংবা সেই জৈব উপাদানটি নিজে প্রডিউসিং ম্যাটার হিসেবে কাজ করার মাধ্যমে হোক। তো এভাবে কিন্তু একটি ব্যালেন্স করার চেষ্টা করে। এখানে দেখবে কোনো উপাদানই খুব বেশি বেড়ে যাচ্ছে না, কোনো উপাদানই খুব বেশি কমে যাচ্ছে না। কিন্তু মানুষের বর্তমান বিভিন্ন কাজে আমরা যেমন ধরো কার্বন নিঃসরণ বাড়িয়ে ফেলেছি, যার ফলে হিউম্যান অ্যাক্টিভিটিস এর ফলে কার্বন কিন্তু এক্ষেত্রে অনেকখানি যোগ হতেই থাকছে। তখন কিন্তু আমাদের ইকোসিস্টেমে ঝামেলা হয়ে পড়ে, তখন ইকোসিস্টেমটি ভেঙে যাওয়ার প্রবণতা বা নষ্ট হওয়ার প্রবণতাটি শুরু হয়, যার জন্য কিনা জাতিসংঘ এই দশকটিকে ইকোসিস্টেম রেস্টোরেশন ডিকেড হিসেবে ঘোষণা করে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সকলের কাছে ইকোসিস্টেম ব্যাপারটি পরিষ্কার। তো এখন যদি আমরা এখান থেকে জৈব অজৈব উপাদানগুলো আলাদা করি, প্রথমে আমরা লাল মার্কার দিয়ে জৈব উপাদানগুলোকে আলাদা করব। যেমন এখানে একটি পাখি আমরা দেখতে পাচ্ছি, জৈব উপাদান। এই গাছটিকে আমরা দেখতে পাচ্ছি, জৈব উপাদান। এখানে এটি বোধহয় ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারু আমরা জৈব উপাদান দেখছি। ব্যাঙ দেখতে পাচ্ছি, এখানে আমরা যে ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, মাছ দেখতে পাচ্ছি, এখানে বোধহয় কোনো পোকামাকড় রয়েছে, স্নেইল, শামুক রয়েছে, এগুলো জৈব উপাদান। এখন যদি আমরা অজৈব উপাদান চিহ্নিত করি, এখান থেকে তোমরাও লিখে ফেলো তো অজৈব উপাদানগুলো কি কি। নন লিভিং ম্যাটার কম্পোনেন্টস গুলো, যেমন এই যে সানলাইট কিংবা হিট, বায়ুমণ্ডলের অস্তিত্ব পাচ্ছি, কেননা নইলে মেঘ তো থাকতো না, মাটি পাচ্ছি, পানি পাচ্ছি। তো এগুলো হচ্ছে অজৈব উপাদান। তো আমরা জৈব উপাদান এবং অজৈব উপাদান ভাগ করা শিখলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা তার আগে একটি কুইজ দিয়ে শেষ করব যে পৃথিবীর জীববৈচিত্র্যের ক্ষেত্রে কোনটি সঠিক, যে তাপমাত্রার ভিন্নতার জন্য পার্থক্য ঘটে, এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, নাকি এর অধিক উচ্চ স্থানে জীববৈচিত্র্য কম হয়। তোমরা উত্তরটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 3, 2, 1।
উত্তরটি ৩টি, অর্থাৎ তাপমাত্রার ভিন্নতার কারণে আমরা এক জায়গায় এক ধরনের বায়োডাইভার্সিটি দেখতে পাই, অর্থনৈতিক গুরুত্ব তো রয়েছেই, এবং এটি অধিক উচ্চ স্থানে জীববৈচিত্র্য কম। আমরা কিন্তু এই সম্পর্কে কিন্তু আগের ভিডিওটিতে আলোচনা করছিলাম, কেউ দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। তো আজ এই পর্যন্তই, আমি আল রাব্বি সিমেন্স এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।